আপনারা যদি বিএনপির জন্মের ইতিহাসের দিকে তাকান তাহলে কিন্তু এই পাকিস্তান মুখিতার একটি প্রমাণ পাবেন। 1975 সালে বঙ্গবন্ধুকে যারা হত্যা করে তারা কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের পয়সা নিয়ে কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, এবং তাদেরকে শুধু পয়সাই দেয়নি, তাদের দুইটি কন্ডিশন ছিল। একটি হলো তারা যদি অপারেশন করে সাকসেসফুল হয় তাদেরকে রিহেবিট করবে, এবং যদি রিহেবিট করা না যায় তাহলে আমেরিকা তাদেরকে অ্যাসাইলাম দেবে, অর্থাৎ তাদেরকে থাকার ব্যবস্থা দিবে, অথবা পৃথিবীর তারা পছন্দ মতো যে দেশে থাকতে চায় সেই দেশে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিবে। এই শর্তে পাকিস্তানের সাথে লিয়াজু করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে এইরকম কোনো কিছু সৈনিক যারা কিন্তু যুদ্ধটা বাংলাদেশের জন্য করেনি, করেছিল পাকিস্তান তাদের সাথে কিছু অন্যায় করেছে, তারা নানা সময় নিগৃহীত হয়েছে পাকিস্তানের সেই জন্য। কিন্তু পরবর্তীতে তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে বহুমাত্রিক সুযোগ সুবিধা নানানভাবে রাজনীতিবিদেরাও পাচ্ছে, অন্য মানুষও পাচ্ছে। তখন তাদের মধ্যে একটা হিংসা কাজ করে, জেলাসি কাজ করে, যে আমরা সৈনিক, আমাদের তো অমুক হওয়ার কথা ছিল, তমুক হওয়ার কথা ছিল। এই চিন্তা চেতনা থেকে তারা আবার একটা গ্রুপ, সবাই না, একটা গ্রুপ পাকিস্তানের সাথে এবং আমেরিকার সাথে লিয়াজু শুরু করে। আর তখন তো ঠান্ডা যুদ্ধের যোগ, আপনারা জানেন। সেই সময়ে এই পাকিস্তানপন্থী সৈনিকেরাই পরবর্তীতে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। তো বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করার আগের সিনারিটা যদি দেখেন, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার হতে আরব বিশ্ব তখন পর্যন্ত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। কেন দেয়নি? যে পাকিস্তান ভেঙে গেছে, পেয়ারে পাকিস্তানের আশায় তারা এই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি। ইভেন আপনি যদি দেখেন যে চায়না আমাদেরকে স্বীকৃতি দেয়নি, আমেরিকা আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু স্বীকৃতি দিলেও বাংলাদেশের সাথে তার বাণিজ্যিক কোনো সেই রকমের লেনদেন ছিল না, খুবই সামান্য। তো এরকম একটা অবস্থায় তারা চেষ্টা করছিল বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র করার জন্য, এবং সেই জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে যত রকমের গুটি চালা দরকার সব চালাচালি করছিলেন। আর সেনাবাহিনীর ভেতরে, এর ভেতরে আস্তে আস্তে এই যে ক্ষোভ ছিল, যে ক্ষোভগুলো ছিল, এগুলাকে পুঁজি করে আমেরিকা সেটাকে কার্যকর করেছে। তো কার্যকর করার পর জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। খেয়াল করে দেখেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর, জিয়াউর রহমান তো আসলে প্রথম দিনই ক্ষমতায় আসেননি, প্রথম দিন মোস্তাক এসছেন, জিয়াউর রহমান পিছনে ছিলেন। তো মোস্তাক 3 মাস ক্ষমতায় ছিলেন, 86 দিন মনে হয়। এই 86 দিন তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তাকে দিয়ে একটি বিল পাশ করানো হয়। সেই বিলটির নাম ছিল ইনডেমনিটি অধ্যাদেশ। অর্থাৎ যেহেতু পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছিল, সেশনে ছিল না, সেই জন্য মোস্তাককে দিয়ে একটি বিল পাশ করানো হয়, যে বিলটির নাম ছিল ইনডেমনিটি অধ্যাদেশ। সেই ইনডেমনিটি অধ্যাদেশটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 3রা নভেম্বর জেলখানার ভেতরে যাদেরকে হত্যা করা হয়েছে এবং অন্য যারা ওই সময়ে হত্যা হয়েছে, তবে না, 3রা নভেম্বরেরটা তো সেখানে ছিল না, 3রা নভেম্বর ছাড়া বাকি যারা ছিল তাদের সবার খুনের দায়মুক্তি দেওয়া হয়েছে। কারণ খুনিরা রেডিওতে ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছে, তাদেরকে ট্রেস করা কোনো ব্যাপার না, সেই জন্য খুনিদেরকে আপনার দায়মুক্তি দেওয়া হয়। তো এখন বিষয়টা খেয়াল করে দেখেন, দায়মুক্তি যখন খুনিদেরকে দেওয়া হয়, সে দায়মুক্তির মেয়াদ থাকে অর্ডিন্যান্সের মাধ্যমে দিলে পার্লামেন্ট শুরু হওয়ার 60 দিন পর্যন্ত। যদি পার্লামেন্ট শুরু না হয় তাহলে অবারিত, আর যখনই পার্লামেন্ট বসবে তখনই 60 দিন মাত্র এটার মেয়াদ থাকে। তো খেয়াল করে দেখেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, আসার পরে তার পার্লামেন্টে ওই মোস্তাকের পচে যাওয়া অধ্যাদেশটি পাশ করিয়ে দিলেন। যেমনটা ডক্টর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যেটি করেছিল, এই তার আগে জিয়ার পার্লামেন্ট শুরু হওয়ার 60 দিনের মধ্যে সেটি কিন্তু বাদ হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি সেটিকে বাদ হতে দেননি, তিনি সেটাকে পাশ করিয়ে দিয়েছেন। তার মানে ইতিহাসের যোগসূত্রটা একটু দেখুন, যে অন্যায়গুলা কিভাবে অন্যায়কারীদের রক্তে প্রবাহিত হয় সেটার একটা ধারাবাহিক নমুনা। এক। দ্বিতীয় দেখেন যে তখন সৌদি আরব, এই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং চায়না সাথে সাথে বঙ্গবন্ধু হত্যার পর
বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এবং আমেরিকা সহ তার প্রভুরা, বিশ্বব্যাংক টাকা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করলো অতদিন মুজিব থাকার কারণে আমরা দেইনি, এখন দেওয়ার চেষ্টা করেছেন। তো চেষ্টা করার পরে জিয়াউর রহমান দেখলেন যে তার তো একটা দল গঠন করতে হবে রাষ্ট্র চালাতে হলে, তাহলে এই দলটা কাদেরকে দিয়ে গঠন করতে হবে। বাংলাদেশের 80% থেকে 90% মানুষ, একবারে নিদেন পক্ষে 70% মানুষ আওয়ামী লীগ করে, তাহলে 70% বাইরে আরো 30% লোক থাকে। এটা কিভাবে দেখবেন? 1970 সালে 7 ডিসেম্বর একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের ভিত্তিতেই কিন্তু আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল পূর্ব পাকিস্তানে, এবং জাতীয় পরিষদেও সেটা একক সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে আবির্ভূত হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 70% ভোট, আর আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, তারপরে পিপিপি সহ তারা পেয়েছিল 30% ভোট। তো জিয়াউর রহমানকে তার যে বুদ্ধিজীবী মহল ছিল তারা বুদ্ধি দিল, আপনি যদি দল গঠন করতে চান, আপনি একবারে 1-in-2 একদম 2-1 মিনিটের ভিতরে আপনি ক্যাশ করতে পারবেন ওই 30% ভোটার। তারা এমনিতেই আওয়ামী লীগ বিরোধী, তারা বাংলাদেশ বিরোধীও, অর্থাৎ বাংলাদেশ জন্ম হোক তারা সেটা চায়নি। বিহারি এবং মুসলিম লীগ এবং এই যে জামাতে ইসলামী, রাজাকার, আল বদর, আল শামস, তখন তিনি তার পার্টিতে এই 1971 সালের রাজাকারদের, পাকিস্তানিদের, যে পাকিস্তান তথ্যের যে খুব গুরুত্বপূর্ণ নেতা শাহ আজিজুর রহমান, সে শাহ আজিজুর রহমানকে বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী করলেন। জিয়াউর রহমানের আমলের প্রথম প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করে জিয়াউর রহমান তার ক্যাবিনেট শুরু করলেন। তার মানে পাকিস্তানকে এবং পাকিস্তানপন্থীদেরকে, মধ্যপ্রাচ্যকে, আমেরিকাকে একটা বার্তা দিল যে যারা বাংলাদেশ বিরোধী ছিল, যারা 1971 সালে বাংলাদেশ চায়নি, তাদেরকে আমি রিহেবিট করার কার্যক্রম শুরু করেছি। এরপরে কি করলেন? মেজর ডালিম, কর্নেল রশিদ, ফারুক, শাহরিয়ার, হুদা, এদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রের যে দূতাবাস আসছে সেই সকল দূতাবাসের রাষ্ট্রদূত অথবা সামরিক অ্যাটাচি হিসেবে তাদেরকে চাকরি দিয়ে দিল, এবং এই চাকরি দিয়ে তাদেরকে সুষ্ঠুভাবে জীবনযাপনের ব্যবস্থা করে দিল। ঘরে দিল ইনডেমনিটি, আর বাইরে দিল কি? যে জীবনের নিরাপত্তা এবং চাকরির নিরাপত্তা। ঠিক এমনি অবস্থায় জিয়াউর রহমান দেশ চালাতে থাকলেন। আর ভারত সহ বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে যারা আমাদেরকে সহযোগিতা করেছে, আস্তে আস্তে তাদের বিরুদ্ধে পাকিস্তানপন্থী, জঙ্গিবাদী, মৌলবাদী, তথাকথিত ইসলামপন্থীদেরকে তিনি প্যাট্রোনাইজ করা শুরু করলেন। এই প্যাট্রোনাইজ করতে করতে তিনি প্রথমে করলেন কি? আমাদের 1972 সালের যে মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতে যে সংসদ এবং যে সংবিধান হয়েছে, সেই সংবিধানের কথা ছিল বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল মুসলিম হিসেবে, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাঙালি মুসলমানেরা তার অধিকার পায়নি। তার মানে ধর্মভিত্তিক রাষ্ট্র মানুষের অধিকার নিশ্চিত করতে পারে না। এই অভিজ্ঞতা থেকেই তিনি অসাম্প্রদায়িক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করলেন। অর্থাৎ ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম থাকবে মানুষের, রাষ্ট্রের নয়। কারণ রাষ্ট্র কোনো মানুষ নয়, রাষ্ট্র হচ্ছে একটি কাল্পনিক সত্তা। এই সত্তার কোনো ধর্মভিত্তিক রাজনীতি থাকবে না। বাংলাদেশ যদি তুমি বিশ্বাস করো, তাহলে তুমি বাংলাদেশ ভিত্তিক রাজনীতি করো, ধর্মভিত্তিক নয়। এর ফলে মুসলিম লীগ, নেজামে ইসলামী সহ যেই সব ধর্মভিত্তিক দল ছিল, সেই সব দল অটোমেটিক ব্যান্ড হয়ে যায়। ব্যান্ড হয়ে যাওয়ার পর বাংলাদেশে কিন্তু ধর্মের ধ্বজাধারীদের ধর্মকে ব্যবহার করে, কমন হেরিটেজ অফ ম্যানকাইন্ড হলো মানুষের ধর্ম, সেই কমন হেরিটেজকে ব্যবহার করে আর ধর্ম করা, রাজনীতি করা যাচ্ছিল না। তখন এই বঙ্গবন্ধুর নীতি থেকে জিয়াউর রহমান এসে বেরিয়ে গেলেন। তিনি কি করলেন? জামাতে ইসলামী সহ অন্যান্য দলকে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ করে দিলেন,
এবং সেটা বিএনপির বি টিম সি টিম হিসেবে কাজ করত। এবং আওয়ামী লীগের আমলে যেসব সন্ত্রাসী, যেসব খুনি বিভিন্ন মামলায় কনভিক্টেড হয়ে জেলে ছিল, তাদের অনেককেও তিনি জেল থেকে বের করে নিয়ে আসলেন। তাদের একজন হচ্ছে শফিউল আলম প্রধান। আপনারা জানেন সূর্য সেন হলে 7 মার্ডার, 7জনকে টোটাল হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল শফিউল আলম প্রধান, এবং তিনি তখন ছাত্রলীগের সেক্রেটারি, আর মনিরুল হক চৌধুরী কুমিল্লার তিনি ছিলেন সভাপতি। সেই বিচারে ওই শফিউল আলম প্রধানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কারাদণ্ড হওয়া অবস্থায় তিনি জেলখানায় ছিলেন। সেখান থেকে শফিউল আলম প্রধানকে রাষ্ট্রীয় ক্ষমা করে দিয়ে তাকে দিয়ে জাকপা নামক একটি দল করে। খেয়াল করে দেখেন, সেই দলটি সারা জীবন বিএনপির বি টিম হিসেবে সার্ভ করেছে। সেই দলের ধারাবাহিকতায় যখন 1981 সালে জিয়াউর রহমান মারা যায়, তখন আবার ক্ষমতার পালাবদল হয়ে এরশাদের কাছে ক্ষমতা চলে যায়। এই 81 থেকে 91 পর্যন্ত, 90 সাল পর্যন্ত 9 বছর সংগ্রাম আন্দোলনের পর 91 সালে বিএনপি আবার ক্ষমতায় আসে। খেয়াল করে দেখেন, বিএনপি 91 সালে সরকার গঠন করেছিল জামাতে ইসলামীকে নিয়ে। তার মানে তাদের জন্মের ইতিহাস কিন্তু তারা ভোলেনি। তারা এদিক থেকে ভালোই বলতে পারেন যে জন্ম হয়েছে এই জামাতি আদর্শের, পাকিস্তানি আদর্শের মানুষকে লালন করে, বঙ্গবন্ধু আদর্শের মানুষকে লালন করে। সেই জন্য তিনি এই জামাতকে নিয়েই প্রথম সংসদে, অর্থাৎ 91 পরবর্তী প্রথম সংসদে তিনি জামাতের 2 জন মহিলা সংসদ সদস্য দিলেন। এরপরে 96 সালের নির্বাচনটি জামাত আর বিএনপি একসাথে করেনি। সেবারে বিএনপি ক্ষমতায় আসেনি। আবার 2001 সালে যে নির্বাচন, ল্যান্ডস্লাইড বিএনপি জিতেছিল, সেবারও 4 দলীয় জোট নামে বিএনপি জামাতের সাথেই জোট করেছে, এবং জামাতের সাথে জোট করে জামাতকে 2 জন মন্ত্রীও দিয়েছিলেন, একজন আলী হাসান মুজাহিদ আর একজন নিজামী, যে 2 জনে যুদ্ধাপরাধীদের দায়ে মৃত্যুদণ্ড নিয়ে এখন পরপারে আছেন। এখন ব্যাপারটা খেয়াল করে দেখেন যে ঐতিহাসিক যে ধারাবাহিকতা, বিএনপি তো আসলে ধর্মাশ্রয়ী, মৌলবাদী, বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী এবং ভারত বিরোধী যে গোষ্ঠী, সেই গোষ্ঠীরে কিন্তু একটি পাদপীঠ, খেলার মাঠ। খেয়াল করে দেখেন 91 সালে বিএনপি ক্ষমতা আসার পর ভারত বিরোধী যে শক্তিগুলো বাংলাদেশে আছে, এই বাংলাদেশের টেরিটরিকে ব্যবহার করে এই ভারত বিরোধী শক্তিকে তারা আস্তে 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 লালন করেছে। বিভিন্ন জঙ্গিদেরকে তারা লালন করেছে। এই লালন পালন করতে করতে একটা সময়ে ভারত বিরোধী একটা ন্যারেটিভ জিয়াউর রহমানের আমল থেকে, এরশাদের আমল থেকে খালেদা জিয়ার আমল পর্যন্ত, খেয়াল করে দেখেন 81 সাল থেকে 96 সাল, এই লম্বা সময়, 81 সাল বলবো না, 75 সাল, 21 বছর বাংলাদেশে ভারত বিরোধিতার চাষ হয়েছে। কেন চাষ হয়েছে? যেহেতু বিএনপি পাকিস্তানমুখী একটি দল, বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল। কেন বলছি মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল? মুক্তিযোদ্ধাদের একটা বিশেষ গোষ্ঠী বিএনপির নেতৃত্বে সবসময় ছিল, এখনো আছে, কিন্তু তারা জানে যে মুক্তিযুদ্ধের মূল শক্তি আওয়ামী লীগ যেহেতু আমাদের সাথে নেই, তাহলে আমাদের তো একটা শক্তি লাগবে। সেই জন্য তারা এই জামাত শক্তিটাকে ব্যবহার করছে। আমি অস্বীকার করছি না, বিএনপির এই মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছে এবং এখনো তারা মুক্তিযোদ্ধা, তখনও মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তারা তাদের পায়ের মাটি হিসাবে, পায়ের নিচের মাটি হিসাবে এই মৌলবাদী, ধর্মান্ধ পাকিস্তানপন্থীদেরকে সবসময় ব্যবহার করেছেন তাদের ক্ষমতার জন্য। এই যে মেকিয়াভেলিজম, এটা বিএনপি ভালোভাবে আত্মস্থ করেছে, যার ফলে বিএনপি সবসময় ভারত বিরোধিতা করে তার ওই শক্তিটাকে চাঙ্গা রাখার চেষ্টা করেছে, আর ভারতে যাইয়া নমনম করেছে। খেয়াল করে দেখেন 2001 সালে ক্ষমতায় আসার পর বিএনপি 4 দলীয় জোট নিয়ে পাকিস্তানের জাহাজে করে বাংলাদেশে 10টা অস্ত্র এসেছিল। অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া বাংলাদেশে ধরা পড়েছিল। তারা কাজ কি? তাদের পাকিস্তান এবং চায়না থেকে যে অস্ত্র আসে, বাংলাদেশ এটার হাব হিসেবে ব্যবহার করতো। তারা কারা? বিএনপি সরকার।
এবং তাদেরকে দিয়ে ভারতের যে বিভিন্ন অঙ্গরাজ্য যেই সব জায়গায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এই অস্ত্রগুলো সেখানে পাঠিয়ে দিত এবং সেখানে ভারতের এই ইন্টারনাল যে স্টাবিলিটি সেটাকে মানে নস্যাৎ করার তারা চেষ্টা করত। এই করতে করতে 10টা কষ্ট ধরা পড়ল। অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাদেরকে ধরে পাকিস্তানে ডিপোর্ট করা হলো, ভারতে ডিপোর্ট করা হলো। এখন খেয়াল করে দেখেন, ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিটা ছিল বন্ধুত্বের। কেননা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারত শুধু আমাদেরকে সাপোর্ট দিয়েছে তা না, ভারত অস্ত্র দিয়েছে, অন্ন দিয়েছে, বস্ত্র দিয়েছে এবং বাসস্থানের ব্যবস্থা দিয়েছে 1 কোটি মানুষের। তারপরে তার সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে তারা সমর্থন আদায় করে রাশিয়ার সাথে একটি মৈত্রী চুক্তি করে তারা বাংলাদেশে এসে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই বাংলাদেশের পরম বন্ধু ভারতকে আপনি পাকিস্তানের সাথে কম্পেয়ার করে শত্রু বানিয়েছেন। আর এখনো ভারত বিরোধী ধর্মান্ধ মৌলবাদী যে গোষ্ঠী, যে জনগোষ্ঠী, ইয়াং আর ওল্ড যেটাই বলেন, এই জনগোষ্ঠী এই এনসিপির মতো উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে শুধুমাত্র খুশি করার জন্য পাকিস্তানের দিকে বিএনপি তাদের ওই ঐতিহাসিক ধারাবাহিকতা এখনো বাজিয়ে রেখেছে। এখন এইভাবে যদি চলতে থাকে, আগামী দিনের পাকিস্তান না কিছু দিতে পারবে বাংলাদেশকে, না পাকিস্তানকে। অন্যদিকে ভারত বিশ্ব পরিমণ্ডলে আজকে যে জায়গায় আছে, আগামী 20 বছর যদি সামনের দিকে তাকিয়ে দেখেন, এই দক্ষিণ পূর্ব এশিয়াতে চায়না এবং ভারত ছাড়া অন্য কোনো রাষ্ট্র পৃথিবীতে গণার মতোই থাকবে না। কারণ পৃথিবী বড় বড় বলয় চলে যাচ্ছে। আর আমেরিকাও এখন যত চেষ্টাই করুক চায়না এবং ভারতকে সাপ্রেস করার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করবে এবং সেই জন্য এই মৌলবাদী গোষ্ঠীকে দিয়ে একটি চুক্তি করিয়ে নিবে, কিন্তু আদতে এটা কোনো কাজ হবে না। কারণ চারদিক থেকে যখন ভারতের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ থাকবে না, আকাশপথে থাকবে না শ্রীলঙ্কা একসময় বন্ধ করে দিবে, তখন আমেরিকার মতো শক্তি বাংলাদেশে ঢোকার ব্যবস্থাও থাকবে না, যত চুক্তি আপনি করেন। তাই বলছি যে বাংলাদেশের আমার যে কথার যে মূল প্রতিপাদ্য যে বিষয়টা ছিল যে ভারতের বিরোধী এবং পাকিস্তানমুখী কেন বিএনপি, এই যে ওই জন্মের লেগাসি, অর্থাৎ এন্টি আওয়ামী লীগ, এন্টি ভারত সেন্টিমেন্টের মানুষ দিয়েই তাদের জন্ম। তারা নিজেরা ধর্মকর্ম করবে না, কিন্তু ধর্মকর্ম করা মানে নিজে আফিম খাবে না, অন্যকে আফিম খাওয়াবে, নিজে মদ খাবে না, অন্যকে খাওয়াইয়া মাতাল করে শাসন করবে। ঠিক বিএনপি সেই কাজটাই করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। ব্যক্তিগত জীবনে ধর্মের লেশ মাত্র নেই, কিন্তু তারা এই ধর্মান্ধ মৌলবাদী শক্তিকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করবে, আর প্রতিবেশী আমাদের যে বন্ধু রাষ্ট্র তার সাথে একটা শত্রুতা জিয়ে রাখবে ভেতরে বাইরে বাইরে, কিন্তু ভেতরে কিন্তু তাদেরকে নমস্কার করবে। তো এই অবস্থায় একটা দেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্ভব না। কারণ বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, ভারতের সাথে বড় বড় যেসব সমস্যা আছে সেগুলোর সমাধান হয়, অর্থনৈতিক সমৃদ্ধিতে ভারতকে কাজে লাগায়, মানে অসাম্প্রদায়িক চেতনা যেন বিকশিত হয় সেই ক্ষেত্রে ভূমিকা রাখে, এবং বাংলাদেশের মানুষের জীবন এবং জীবিকাকে বদলায় যাওয়ার মতো উন্নততর জীবনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের সহযোগিতা পায়। কিন্তু এই মৌলবাদীরা যখনই আসে শুধু নিজের পকেটে টাকা ঢুকায়, তার সন্ত্রাসী, তার চাঁদাবাজি, তার ধর্মান্ধ মৌলবাদীরা এই রাষ্ট্রটাকে জিম্মি করে রাখে। আজকে আপনি চারদিকে একটু শব্দ শোনেন, বাংলাদেশ জিম্মি হয়ে আছে, বাংলাদেশের মানুষের জীবন এবং জীবিকা এখন হুমকির সম্মুখীন। আগামী 5 বছর যদি এইভাবে চলে, এই বাংলাদেশ তলানিতে গিয়ে ঠেকবে। ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে কিছু কথা বলতে চাই, কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা সবাই জানেন, তবু আমি আবার কিছু কিছু অংশ একত্রিত করে বলতে চাই যে ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে বারবার বিভিন্ন কারণে আইনের আওতায় আনতে হবে। ঠিক আছে, কেন বারবার আইন? বিভিন্ন কারণ রয়েছে, আমি বিভিন্ন কারণে যাই না, আমি একটা দিক সম্পর্কে একটা বলি। আচ্ছা, কিছু কারণ বলে দেই। সেটা হচ্ছে এই যে আমের টিকা নিয়ে যে কেলেঙ্কারিটা তিনি করেছেন, সেটা
করিডোর নিয়ে যে কেলেঙ্কারিটা করেছেন সেইটা, বন্দর নিয়ে যে কেলেঙ্কারিটি করেছেন সেইটা, বাংলাদেশে মব ধ্বংসযজ্ঞ যেভাবে চালিয়েছেন, আইন শৃঙ্খলাকে তছনছ করে দিয়েছেন, আইনকে যিনি ধূলিসাৎ করে দিয়েছেন, সেই জন্য তাকে আইনের বিভিন্ন কারণে তাকে আইনের আওতায় আনতে হবে বলে শেষ করা যাবে না। আমি এখন যেটা বলতে চাইবো, একটা একটা মামলা হয়েছে তার বিরুদ্ধে, আবেদন করা হয়েছে যে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক অন্যান্য তফসিলি ব্যাংক থেকে কেন বেশি পরিমাণের সুদ নেয়, এবং সেই সুদ নেয় একদম গ্রামের নিরীহ খেটে খাওয়া স্বল্প আয়ের নিম্ন আয়ের সাধারণ মানুষ থেকে। কত বড় জোচ্চুরি একটা দেশে হয়ে যাচ্ছে। কোন সরকারি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। একটা সাধারণ বিষয় যে তফসিলি ব্যাংকগুলো যেখানে ঋণ নেয়, ঋণের সুদ নেয় এত কম, তোমার 20% 30% বেশি কেন? তফসিলি ব্যাংক থেকে ধনিক শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, শিল্পপতি শ্রেণী লোন নেয়, কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে নেয় একদম গ্রামের সাধারণ মানুষ, অথচ তাদেরকে বেশি পরিমাণে ট্যাক্স দিতে হয়। কি কারণে সুদ দিতে হয়? কেন? কি কারণ? এটা আবেদন করেছে আদালতে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এটা তো একটা যৌক্তিক বিষয়। ডক্টর ইউনূসকে এই ব্যাপারে আইনের আওতায় আনতে হবে যে আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে কি কারণে গ্রামের দেশের এত নিরীহ মানুষ থেকে রক্ত চোষার মতো এইভাবে আপনি সুদ নিয়ে থাকেন। আর সুদ না দিতে পারলে তার তো কি হয় সেটা আপনারা সবাই জানেন। ঘরের টিন থেকে শুরু করে গরু ছাগল পর্যন্ত নিয়ে যায়, মানুষ আত্মহত্যা করে। এই জন্য তাকে আইনের আওতায় আনা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, তিনি কেন গ্রামীণ ব্যাংকের ভ্যাট ট্যাক্স মওকুফ করলেন 2029 সাল পর্যন্ত? তাহলে অন্য ব্যাংকগুলো কি অপরাধ করেছে? তিনি গ্রামীণ ব্যাংকের সুদ ট্যাক্স মওকুফ করলেন, তার মানে কৃষকদের ঋণ কমিয়ে দেবেন, সুদের হার কমিয়ে দেবেন, কমিয়ে নেবেন তিনি? না তো। কি কারণে গ্রামীণ ব্যাংকের সুদ ভ্যাট ট্যাক্স মওকুফ করা হলো? দায় মুক্তি দিলেন 2029 সাল পর্যন্ত। ডক্টর ইউনূসকে আইনের আওতায় আনতে হবে। আরো আছে, কি কারণে তিনি গ্রামীণ টেলিকমের কি কি যেন মওকুফ করে দিয়েছে? কি কারণে বিশেষ সুবিধা দিয়েছে গ্রামীণ টেলিকমকে, গ্রামীণ ফোনকে বিশেষ সুবিধা দিয়েছে, তাকে আইনের আওতায় আনতে হবে এগুলোর জন্য। ঠিক আছে, আরো আছে কি কারণে তিনি নিজের সুদ ভ্যাট ট্যাক্স মওকুফ করে দিলেন, তাকে আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনা আনছিলেন। কি কারণে তিনি তার যত অর্জন আছে, যত প্রতিষ্ঠান আছে, সবকিছুকে বিশেষ সুবিধা দিলেন, ডক্টর ইউনূসকে আইনের আওতায় আনতে হবে। ঠিক আছে, এই অর্থনৈতিক বিষয়গুলো একটু আমাদের দেশে কি এখন ইলন মাস্কের সেই কি যেন তার ওয়াইফাই বা কি সিস্টেম আমাদের দেশে এনেছে, সেটা কি আছে? ইলন মাস্ক থেকে যে এনেছে সেটা কি আছে? কেউ নিচ্ছেন, কেউ ব্যবহার করেন ইলন মাস্কের প্রযুক্তি ওয়াইফাই। কি কারণে বাংলাদেশে সেটা আনা হলো? দেশের মানুষ কি সেটা চেয়েছে? হামের কথা যদি বলি, ডক্টর ইউনূসকে হামের টিকা নিয়ে যে কেলেঙ্কারি তিনি করেছেন, সেটার জন্য ডক্টর ইউনূসকে আইনের আওতায় আনতে হবে। গ্রামীণ ব্যাংকে বিশেষ সুবিধা কেন? কি কারণে? অন্যান্য ব্যাংকের অপরাধ কি? আপনি সাধারণ মানুষ থেকে সুদ কম নিচ্ছেন না। আরো বহু কেলেঙ্কারি আছে ডক্টর ইউনূসের। সো ডক্টর ইউনূসকে বিভিন্নভাবে বিভিন্ন কারণে তারে 18 মাস এবং তার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার পর থেকে তিনি যত অপরাধ করেছেন, যত লুটপাট করেছেন, যত লুকোচুরি করেছেন, যত ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়েছেন, সবকিছুর জন্য ডক্টর ইউনূসকে আইনের আওতায় আনতে হবে, আনা উচিত। কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছে না। তিনি তার ভ্যাট ট্যাক্স, একটা দেশের ভ্যাট ট্যাক্স মওকুফ করার জন্য, আমি যদি ভ্যাট দিতে হয় আমি তো দেব, আমি তো দিচ্ছি, আপনি দিচ্ছেন, অমুকে দিচ্ছে, তমুকে দিচ্ছে। এই ভ্যাট ট্যাক্স মওকুফের জন্য কি আমরা আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে প্রধানমন্ত্রীকে ফোন করাবো? কোন কোম্পানি কি তা করায়? যাদের ভ্যাট ট্যাক্স অনেক বেশি, তারা কি অন্য কোনো দেশে? ডক্টর ইউনূস সেটা করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, সবাইকে দিয়ে শেখ হাসিনা সরকারকে ফোন করিয়েছেন যে ইউনূসের ভ্যাট ট্যাক্স মওকুফ করে দেন। কি অন্যায় কথা! আপনার ভ্যাট ট্যাক্স মওকুফ করতে অন্য দেশের প্রেসিডেন্ট কেন ফোন করবে? শেখ হাসিনার যাই হোক, শেখ হাসিনা সেটা মানেননি। এটা আপনারা জানেন যে বারাক ওবামা ফোন করেছে, ওই যে ডোনাল্ড ট্রাম্পের আগের প্রেসিডেন্ট, তিনি ফোন করেছেন। এটা তো হয় না, এটা হয় না। বসুন্ধরা গ্রুপ কি তাদের ভ্যাট ট্যাক্স মওকুফের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে দিয়ে ফোন করাচ্ছেন না, করাবে না, করানো উচিত নয়।
আপনার যা ভ্যাট ট্যাক্স এসছে আপনি দিবেন, কিন্তু ইউনুস সাহেব সেই দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই অপরাধমূলক কাজ ডক্টর ইউনুস করেছে। কাজেই আমি যেটা বলতে চাই, ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকে বিশেষ সুবিধা দেয়া, ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকে নিজের করে রাখা, ডক্টর ইউনুস গ্রামীণ টেলিকমকে সুবিধা দেয়া, ডক্টর ইউনুস এই গ্রামীণ ফোনকে বিশেষ সুবিধা দেয়া, ডক্টর ইউনুস ইলন মাস্ককে বিশেষ সুবিধা দেয়া, ডক্টর ইউনুস মানে এটা বলে শেষ করা যাবে না। আমেরিকাকে বিশেষ সুবিধা দেয়া, দেশকে ধ্বংস করে ডক্টর ইউনুস নিজের জন্য এত সুবিধা নেয়া, ডক্টর ইউনুস হামের কেলেঙ্কারির জন্য এই কাজটি করেছেন, টেন্ডারে নিয়ে গেছেন তাকে সতর্ক করার পরেও। কাজেই সবকিছু মিলে ডক্টর ইউনূস সাহেবকে বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে দেশের সাধারণ মানুষ, একদম খেটে খাওয়া মানুষও ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করতে পারে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এটাও কোন চাপ, দেশে আহামরি কিছু হচ্ছে না ডক্টর ইউনূসের বিরুদ্ধে। যাই হোক, বিষয়টি আপনারা ভাববেন, এবং আপনারা ভাবছেন কিন্তু কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে না। না নেওয়া পর্যন্ত আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব এই জিনিসগুলো বলে যাওয়া এবং চিহ্নিত করা।